বাসর ঘরে বউকে বলা আমার প্রথম কথা ছিল, আমার আম্মা আমার সবকিছু, আম্মাকে কোনোদিন কষ্ট দিও না কেমন। সে আলতো করে মাথা দোলালো। এরপর আমি নাম জিজ্ঞেস করলাম। সে বলল আমার নাম রিনি। বলেই খিলখিল করে হাসতে লাগলো। খিলখিল করে হাসলে যে একটা মেয়েকে এত ভয়ঙ্কর সুন্দর লাগতে পারে তা জীবনে প্রথম উপলব্ধি করলাম। তারপর আমিও হাসি মুখে তাকে বললাম, হাসলে তো তোমাকে বড্ড সুন্দর লাগে। সে এবার লজ্জায় মাথা নোয়ালো। বয়স কম হলেও রিনি প্রচন্ড গোছানো আর মিশুক ছিল। সব কাজ একা একাই করত। আমার মা বোনের আরামের দিন ফিরে এলো। চাইবার আগেই কোনো কিছু তাদের সামনে হাজির করত রিনি। আমি যতদিন ছিলাম রিনিকে কাজে টুকটাক সাহায্য করলাম। আমার যেদিন ফ্লাইট ছিল তার 3 দিন আগে আমি আমার রুমে বসে মোবাইলে ভিডিও দেখছিলাম। হঠাৎ বাথরুম থেকে কান্নার শব্দ কানে ভেসে এলো। দ্রুত বাথরুমের সামনে গেলাম। দরজার ফা থেকে আমি যা দেখলাম আমি তো অবাক। রিনি চুপি চুপি কান্না করছে। বাথরুমের সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলাম ঘটনা কি, রিনি কান্না করছে কেন। তারপর নিজের রুমে ফিরে এলাম। কিছুক্ষণ পর রিনি যখন রুমে এলো আমি তার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ আমার সাথে তার চোখাচোখি হওয়াতে সে আমার কাছে হাসি মুখে জানতে চাইলো, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন। আমি উঠে দাঁড়ালাম, তার কাঁধে হাত রেখে বললাম, রিনি তুমি কি কিছু আমাকে বলবে। সে হাসি মুখে জবাব দিল, কি বলবো। আমি বললাম, না মানে আমাদের ঘরে তোমার কি কোনো সমস্যা হচ্ছে কিনা। রিনি দীর্ঘশ্বাস ছেড়ে হাসি মুখে বলল, না কোনো সমস্যা নেই। আর কথা না বাড়িয়ে আমি প্রসঙ্গ চেঞ্জ করে বললাম, খিদে লেগেছে, খেতে দাও। রিনি বলল, চলো। দুজনের রুম থেকে বের হয়ে গেল। যথাসময় আমি সিঙ্গাপুর চলে আসি। সিঙ্গাপুরে আসার পরে নিয়মিত মায়ের সাথে কথা হতো এবং মাই প্রায় সময় তার ফোনটা রিনির কাছে নিয়ে যেত, আমার সাথে কথা বলিয়ে দিত। রিনির সঙ্গে সাংসারিক বিষয়ে বিভিন্ন কথা হতো। মাস 3 পরে হঠাৎ একদিন মায়ের ফোন এলো। আমি মায়ের মুখ থেকে জানতে পারলাম রিনি মা হতে যাচ্ছে। খবরটা পেয়েছি মার কাছ থেকে। মা যথারীতি রিনির কাছে ফোনটা দিল। অনেকবার চেষ্টার পরেও রিনি লজ্জায় আমার সাথে কথা বলতে পারছে না। আম্মা হাসে আর বলে, কেমন পোলাপান মানুষ দেখো, 2 দিন পরে মা হইব আর এখন এমন করতাছে। আমি শুনি আর হাসি। আমার দু চোখ ভরা রঙিন স্বপ্নের মৃত্যু ঘটল সেদিনই যখন শুনলাম আমার সন্তান আর রিনির মৃত্যু হয়েছে। মা কান্না করে বলতে লাগলো, অতিরিক্ত পানি ভাঙার কারণেই এমনটা হয়েছে। নিজেকে বোঝানোর মতো ভাষা আমার জানা ছিল না। চিৎকার করে কাঁদতে মন চাইলো, কিন্তু সেটাও পারলাম না। 3 মাস পরে দেশে ফিরে স্ত্রীর সন্তানের কবর জিয়ারত করে ঘরে আসলাম। রাতে হঠাৎ ঘুম ভেঙে যেত। ঘরময় রিনির বিচরণ অনুভব করতাম। একদিন রাতে রিনির ফোনটা ঘাটছিলাম। হঠাৎ তার মেসেঞ্জার চেক করে দেখলাম একটা আইডিতে রিনি অনেক মেসেজ পাঠিয়েছে, ভয়েসও পাঠিয়েছে, কিন্তু ওপারের কোনো মেসেজ নাই। আইডিটা কার হতে পারে বোঝার উপায় নাই। প্রোফাইল লক করা। আমি মেসেজগুলো পড়তে লাগলাম। আমার মা বোনকে নিয়ে শত শত অভিযোগ, শত শত দুঃখ কষ্টের কথা সে লিখে পাঠিয়েছে। প্রচন্ড রাগ হচ্ছিল। সে কি কারো সাথে পরকীয়ায় জড়িয়েছিল। পরদিন সকালে আমার এক বন্ধুর কাছে গেলাম। সে আবার আইডি হ্যাকিং এক্সপার্ট। তাকে অনেক অনুরোধ করে আমার মৃত স্ত্রীর আইডিটা হ্যাক করাই। লগ ইন করে তো একেবারে বোকা বনে গেলাম। ফেক আইডি, কোনো ফ্রেন্ড নাই, শুধুমাত্র রিনি নিজে ছাড়া। লগ ইন ডিটেলস চেক করে বুঝলাম এটা রিনির আইডি, আর সে তার কষ্টগুলো আমাকে না বলে এখানে লিখে রাখতো। অনেক জানা অজানা সত্যি আমি জানতে পারলাম। আমার মা বোনের তার প্রতি অবহেলা, অনাদর, অমানসিক নির্যাতন যা রিনি আমাকে কোনো দিন জানতে দেয়নি। নীরবে সব কষ্ট সহ্য করে গেছে, কিন্তু কেন বলেনি তা আমার আর বুঝতে বাকি রইল না। সংসারে অমঙ্গল হবে ভেবে সে শত কষ্ট মুখ বুঝে সহ্য করেছে। অনুতাপ, অনুশোচনা আমাকে ঘিরে ধরল। আমি দ্রুত হাসপাতালে গেলাম যেখানে রিনি মারা গেছে। অনেক কষ্টে ডাক্তারের সাথে যোগাযোগ করে জানতে পারলাম রুড়ো সত্যিটা। রিনিকে প্রথমবার দেরি করে হাসপাতালে আনা হয়েছিল। তারপরে ডাক্তার শত বলার পরেও সিজার করাতে রাজি হয়নি আমার মা। তাদেরকে বোঝাতে বোঝাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। রিনি বিনা চিকিৎসায় মারা গেল। বাড়িতে এসে আম্মার রুমে গেলাম। আম্মার কাছে জানতে চাইলাম, আম্মা আমার ছোট বোনটারে কেন সিজার করিয়েছিল ডাক্তার। আম্মা বলল, কেন আবার, পানি ভাঙার ডর আসিল, ডাক্তারই তো কইলো করাইতে। আমি আম্মার আরেকটু কাছে গিয়ে বললাম, আম্মা রিনিরে তো আপনারাই পছন্দ করে আনছিলেন, তাহলে ওর সাথে এমন কেন করলেন। ওর ফোনে কথা বলতে দেখলেই ডাকাডাকি করতেন আর আমার সাথে এমন ভাব করতেন যেন রিনিকে জোর করে আমার সাথে কথা বলাচ্ছেন। 8 মাসের পোয়াতি মেয়েটাকে দিয়ে কেন ভারী কাজ করাইতেন, খাবার কেন কম দিতেন, আমি কি টাকা কম পাঠাইতাম। বোন শুনে বলল, তোমার বোন যে এত কুট না, আগে তো জানতাম না, এত মিথুক, ছি। আমি কিছুটা রেগে গিয়ে বললাম, মিথুক তো তোরা, যত রকমের অমানবিক নির্যাতন করেছিস অসহায় মেয়েটার সাথে, এমনকি তুই তো তার গায়ে 2 দিন হাতও তুলেছিস। আমি আম্মাকে বললাম, আমি খবর নিয়েছি, সিজারের জন্য যে আলাদা টাকা দিয়েছিলাম সেটা আপনি আপনার মেয়ের জামাইকে দিয়েছেন তার শখের মোটরসাইকেলটি কেনার জন্য।
আপনার আমার ঋণীর খুনি। এই বলে রুম থেকে বের হয়ে আসলাম। অনেক প্রশ্ন, অনেক কথার ইচ্ছা থাকা সত্ত্বেও আর কিছুই বললাম না। ফ্লাইটের আগের দিন খুব স্বাভাবিকভাবে আম্মাকে বললাম, আম্মা কোনোদিন তো এয়ারপোর্টে যান নাই, এবার চাইলে যেতে পারেন। আমার সহজ স্বাভাবিক কথায় আম্মা খুশি হলেন। ইমিগ্রেশনে ঢোকার আগে আমি আমার আম্মাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, আপনি আমাকে সন্তান হারা করেছেন, আজ থেকে আপনিও সন্তান হারা হলেন। এটা আপনার প্রতি আমার নীরব প্রতিবাদ আম্মা। আম্মা আঁতকে উঠলেন, আমার হাত শক্ত করে ধরলেন, বললেন, কি বললি তুই? আমি আম্মার হাত ছাড়িয়ে বোনকে উদ্দেশ্য করে বললাম, যদি দেখিস কখনো টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে, তখন বুঝে নিস এই টাকার মেশিনটা নষ্ট হয়ে গেছে, মারা গেছে তোর ভাই। ততদিন আম্মা বেঁচে থাকলে আশা করি আম্মার দেখভাল করবি, কোনো কষ্ট দিস না। বড় ভাই হয়ে ছোট বোনের কাছে একটাই আবদার আমার। পেছনে ফিরে তাকালাম। আমার প্রিয় আম্মা, আমার জন্মধাত্রী, হাও মাও করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লেন। আর পেছনে ফিরে তাকানো যাবে না, পিছুটান বড্ড খারাপ জিনিস। সামনের দিকে রওনা দিলাম। কষ্টে নিজের প্রতি ঘৃণায় চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করতেই আমি আমার রিনিকে দেখতে পাই। খিল খিল করে হাসতে থাকা মেয়েটা আজ আর হাসছে না, তার দু চোখ ভরা অভিমান। কান্না বিজড়িত কণ্ঠে আমার দিকে তাকিয়ে বলল, যদি পারো আমাকে ভুলে যেও, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে বাবা ডাক শোনাতে পারলাম না। দর্শক, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। গল্পটি রচনায় হুমায়ুন, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।